এরকম প্রাণী দেখিনি যে অমৃতেন্দু মল্লিকের কাছে এসে খুশি হয়নি। আমার মতো শখের ইউটিউবারদের এটাই একটা সমস্যা, পেশা আর নেশার মধ্যে অনেক সময় সামঞ্জস্য রাখতে পারি না। পেশার চাপে নেশাকে সময়ই দিতে পারি না, আর সেই কারণেই এপ্রিল মাসের বেড়ানোর ভিডিও আসে জুলাই মাসে। তবে আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলোর জন্য অপেক্ষা করেন এবং দেখেন। গত পর্বে আমরা নাথাং ভ্যালি থেকে সিল্ক রুটের পথে এসে পৌঁছেছি জুলুকে। পয়লা বৈশাখের সময় আমরা বেড়াতে গেছিলাম ইস্ট সিকিম। গত 3টে পর্ব ধরে আমরা সে গল্পই বলেছি। আজ এই ট্যুরের চতুর্থ তথা অন্তিম পর্ব। জুলুকে পৌঁছে দুপুরের খাওয়া দাওয়ার পর ঠিক করলাম হোমস্টেতে বসে সময়টা নষ্ট না করে একটু গ্রাম ঘুরতে বেরোবো। সেই উদ্দেশ্যেই পাকা রাস্তা ছেড়ে পায়ে পায়ে এগিয়ে চললাম গ্রামের পথে। প্রায় ৯,৫০০ ফিট উচ্চতায় এই ছোট্ট গ্রামটির গুরুত্ব কিন্তু অপরিসীম, কারণ জুলুকে রয়েছে ইন্ডিয়ান আর্মির বেস ক্যাম্প। তবে গ্রামের লোক সংখ্যা ৫০০-র বেশি নয়। পায়ে পায়ে এই সিঁড়ি বেয়ে আমরা জুলুক গ্রাম, যেখানটাতে অনেক বেশি লোকজন হোমস্টেগুলো আছে, সেই দিকে নামছি। তবে জানি না একদম নিচ অবধি নামতে হয়তো আমরা পারবো না বা নামবও না, একটুখানি যতটা পারা যায়। তবে যে জিনিসটার জন্য এই জায়গাটা দাঁড়ালাম, আমাদের কপাল খুবই খারাপ ছিল যে আমরা সিল্ক রুটটা যখন নামি তখন রাস্তা ভীষণ কুয়াশায় ভর্তি, চারদিক খুব ওয়েদার খারাপ ছিল। কিন্তু এখন দেখুন, নিচ থেকে দেখাচ্ছি আমি, একদম পুরো সিল্ক রুট ফাঁকা। মানে এখন যদি আমরা ওখানে থাকতাম থাম্বি ভিউ পয়েন্টে বা লুংথুংয়ে, তাহলে কিন্তু এই রাস্তাটা পুরো ক্লিয়ার দেখা যেত। আমার কপাল সত্যিই ভীষণ খারাপ, এত সুন্দর দেখা যাচ্ছে এটা। এই যে এই সিঁড়িটা বেয়েই না একদম সিঁড়ি করা আছে, ওই গ্রাম অবধি চলে যাওয়া যায়। গ্রামের মানুষজন যখন কিনা বাজার টাজারে যান বা অন্য গাড়ি ধরার ইয়েতে যান, তারা এই পথটাকেই ফলো করে, আর এই যে মেন রোডে এতটা অবধি উঠে যান। মানে এইদিকে জানলাম, শুনলাম যে একটা ভিউ পয়েন্টের মতো আছে, সেই শিব মন্দির আছে একটা জুলুকের, সেই শিব মন্দিরটার কাছেই আপাতত আমরা যাচ্ছি। তো দেখা যাক কেমন জায়গা কি। পাহাড়ের অবশ্য সব জায়গায় সুন্দর। প্রায় শিব মন্দিরের কাছাকাছি চলে এসেছি, ওই যে শিব মন্দিরটা দেখা যাচ্ছে। এই রাস্তাটা একটু বাঁক নিলেই শিব মন্দিরের কাছে পৌঁছে যাব। সিল্ক রুটের পথে আমরা যখন এই জুলুকের উপর দিয়ে যাই, এই শিব মন্দিরটা দেখতে পাওয়া যায়। কিন্তু আমরা অনেকেই হয়তো জুলুকে অনেক সময় স্টে করি না, তো এবারে যখন স্টে করা হলো তাই ভাবলাম যে একবার শিব মন্দিরটা ঘুরেই আসা যাক। তো প্রায় চলেই এসেছি, যাবো এবারে শিব মন্দিরের ভিতরে। এই শিব মন্দিরটি 2015 সালে তৈরি। তখন এখানে শুধুমাত্র মন্দিরটাই ছিল। পরবর্তীকালে জুলুকের এক বাসিন্দা তার মায়ের স্মৃতিতে সামনের এই বসার জায়গাটুকু করেছিলেন। গ্রাম থেকে অনেকটা উঁচুতে হওয়ায় এখান থেকে জুলুক গ্রামের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই যে মহাদেবের মাথা থেকে মাঝে মাঝে গঙ্গা নামছে, মাঝে মাঝে নামছে, কিন্তু এরকম করা আছে গঙ্গাধরেশ্বরের মাথা থেকে। এটা ওই দূর রাস্তা থেকে আমরা সবসময় দেখি, কিন্তু কখনো এখানটাতে আসা হয়নি। সেদিন সন্ধেবেলায় জুলুকে আলাপ হয়েছিল এক সেনাকর্মীর সাথে। ওনার সাথে কথা বললেই নিজের দেশকে আরো বেশি করে ভালোবাসতে ইচ্ছে করে। অনেক গল্প হয়েছিল সেদিন, কিন্তু কিছু কিছু গল্প অফ ক্যামেরাই ভালো।
তাই সেই অংশটুকুর ভাগিদার আপনাদের করতে পারলাম না, সেজন্য আমি দুঃখিত। আজ 17 এপ্রিল। আজকেও সকাল থেকে ওয়েদার খুব কুয়াশাই আছে, চারিদিকে খুব একটা কিছু দেখা যায়নি। আমরা জুলুক ছাড়ছি। আজকে আমাদের গন্তব্য আরিতার, কিন্তু তার আগে আমরা চেষ্টা করব যে জায়গাগুলো দেখানো যায়, যে জায়গাগুলো ঘোরা যায়, ঘুরে নিতে। তো ব্যাগগুলো চলুক, চাপানো লাগেজ চাপানো চলুক। জুলুকের পর থেকে রংলি অবধি পুরো রাস্তাটাই নতুন করে তৈরি হচ্ছে। আসলে পাহাড়ে এটা খুব সাধারণ ঘটনা। ধসে রাস্তা প্রায়ই খারাপ হয়ে যায়, তাই নতুন করে সারানোর প্রয়োজন পড়ে। পদমচেন ঢোকার ঠিক একটু আগেই একটা ইকো নেচার পার্ক আছে, যে পার্কটায় মানে প্রচুর পাইন জঙ্গল ধাপে ধাপে মানে নেমে গেছে নিচের দিকে। এই জায়গাটা কিছুটা সময় কাটানো, ছবি তোলার জন্য খুবই আদর্শ জায়গা বলা চলে। এখানে ছোট ছোট বেঞ্চও আছে যেখানে বসে সবাই ছবি টবি তোলে। আমরা এবারে যাবো ওখানে। এই যে আমাদের সবাই এখন ছবি তোলায় ব্যস্ত। আসলে এই জায়গাটা আসাই সেই জন্যই, এমনিতে প্রচুর পাইন জঙ্গল, প্রচুর পাইন গাছ আছে, তার মধ্যে এই জায়গাটা ফাঁকা এবং বসার বেশ কিছু জায়গা করা আছে। আলোটাও এই জায়গাতেই খুব ভালোভাবে পড়ে, সেজন্য ছবি তোলার জন্য জায়গাটা সত্যিই আদর্শ। ইকো পার্ক থেকে বেরিয়ে মোটামুটি 5-7 কিলোমিটারের মধ্যেই রয়েছে পদমচেন। যারা ঋষিখোলা বা আরিতার থেকে সিল্ক রুটে যান তারা অনেকেই পদমচেনে একটা রাত থাকেন অ্যাক্লিমেটাইজেশনের জন্য। জুলুক থেকে এটা অনেকটাই নিচে। এখানেও প্রচুর হোমস্টে রয়েছে। আমরাও এখানে আগেরবারে এক রাত থেকেছি। তবে ব্যক্তিগতভাবে আমার এই জায়গাটা বিশেষ পছন্দ হয়নি। মেঘ রোদ্দুরের খেলা দেখতে হলে আপনারা এক রাত এখানে থেকে যেতেই পারেন। আমরা রংলি ঢুকছি। সিল্ক রুটের পথে একটা গুরুত্বপূর্ণ বাজার হলো রংলি বাজার। বেসিক্যালি এটা গ্যাংটকের উল্টো রাস্তা। যারা এদিক থেকে সিল্ক রুট যাওয়া শুরু করেন তারা রংলিতে পারমিট করান। আমরা গ্যাংটকের দিক থেকে এসেছি, তাই এখানে আমাদের পারমিটটা চেক করা হলো। আমরা এখন আছি রংলিতে, আর এটা হলো রংলি খোলা নদী। এই যে ব্রিজটা, এই ব্রিজটা ক্রস করেই রংলি বাজার। আর আমাদের গাড়ি এখানে রাখলাম, আমরা ওই দিকে যাব, যাওয়ার সময় ওই রাস্তায় যাব আরিতারের দিকে। এখন রংলিতে টুকটাক বাজার করে, টুকটাক কেনাকাটা করে তারপরে এগোবো। সিল্ক রুট যাওয়ার ক্ষেত্রে এই রংলি জায়গাটা ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গাটা হচ্ছে একটা সাবডিভিশন। যারা এই রাস্তায় সিল্ক রুট ভ্রমণে যান তাদের এখান থেকে পারমিটটা করাতে হয় সিল্ক রুটের পথে। তবে একটা সমস্যা হচ্ছে যে এই রাস্তাতে যে পারমিটটা করালে এখানে কিন্তু নাথুলার পারমিটটা হয় না। এখানে বাকি আপনি সব জায়গায় ঘুরতে পারবেন, কিন্তু নাথুলার পারমিট পাবেন না। নাথুলার পারমিটের জন্যই আমরা এবারে গ্যাংটক থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম। যারা এদিক থেকে আসে, ঋষিখোলা বা আরিতার থেকে আসেন, তারা এখানে গাড়ি রাখেন। এই যে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এরা কিন্তু সব পারমিটের জন্যই দাঁড়িয়ে আছেন। ড্রাইভার যারা আছে তারা সব পারমিট আনতে গেছে। সেই পারমিট হয়ে যাওয়ার পরে তারা এখান থেকে এই পথে, এই রাস্তাটা ধরে সোজা চলে যাবে সিল্ক রুটের পথে। বেড়াতে গিয়ে বাজার না করলে বেড়ানো কমপ্লিট হয় নাকি? গ্যাংটকে সময় খুবই কম ছিল,
তাই মনের মতো করে বাজার করা হয়নি। গ্যাংটকের মতো অত বড় বাজার না হলেও রংলির বাজার নেহাত ছোটও নয়। এখানে পারমিটের জন্য ঘণ্টাখানেক বা ঘণ্টা দুয়েক দাঁড়াতে হয় বলে অনেকেই এখান থেকে বাজার করেন। তবে শীত পোশাকের বিপুল সমাহার এখানে নেই। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের উপহার দেওয়ার মতো ছোটোখাটো সুভিনিয়ার ভালো মতোই পাওয়া যায়। আর আছে প্রচুর খাওয়ার দোকান, কেক পেস্ট্রি থেকে শুরু করে মোমো সমস্ত কিছুই পাওয়া যায় এখানে। আমরাও টুকটাক বাজার খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়লাম। আজ আমাদের রাত্রিবাস আরিতারে, তাই এই পথেই আরিতারের ঘোরার জায়গাগুলো দেখে নেব। এখন আমরা যাচ্ছি মানকিম ভিউ পয়েন্ট। উঠে এলাম মানকিম ভিউ পয়েন্টে, এসে পৌঁছালাম। এই সিঁড়িটা ধরে বেশ খানিকটা উপরে গিয়ে আমরা পৌঁছাবো মানকিম ভিউ পয়েন্টে। তাহলে চলুন যাওয়া যাক। এই হাঁটার রাস্তাটাও খুব সুন্দর, একদিকে পুরো একদম ঘন জঙ্গল। এখন দুপুরবেলাতেও একদম ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া যাচ্ছে। প্রায় অর্ধেকটা রাস্তার কাছাকাছি আমরা উঠে এসেছি। আর ওই যে অতটা উঠলে ওই যে উপরে একটা শিব মন্দির আছে, আর সেখানেই ভিউ পয়েন্ট। ওখান থেকে নিচে আরিতার লেক দেখতে পাওয়া যায়। ওখানটায় যাবো এবার আমরা। চলে এসেছি ভিউ পয়েন্টে। এই যে এখানে একটা শিব মন্দির আছে, আর এই যে ভিউ পয়েন্টটা, এখান থেকে একেবারে নিচে দেখা যায় আরিতার লেক। এই যে দূরে দেখা যায় আরিতার লেক। মানকিম ভিউ পয়েন্টে ওঠার পথে যেহেতু অনেকটা উঠতে হয়, তাই রাস্তায় এরকম ছোটোখাটো দোকান আছে যেখানে জল স্ন্যাক্স পাওয়া যায়। তবে আমার মতে জল নিচে থেকে নিয়ে যাওয়াই ভালো, কারণ এই এতটা উপরে জিনিসপত্রের দাম অনেকটাই বেশি। আমরা এসে পৌঁছেছি পালদেন তোদ্রাক বারাওয়া রেনক পালজর ফুটসোলিং মনেস্ট্রি, মানে শর্টে যাকে আরিতার মনেস্ট্রি বলে। যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা পড়ে নেবেন। পালডেন একটু দাম বলে দাও। পালডেন তোদ্রাক বারাওয়া রেনক পালজর ফুটসোলিং মনেস্ট্রি। বাকিটা যদি ভুল হয়ে থাকে তাহলে উচ্চারণটা একটু ঠিক করে নেবেন। আমরা একে আরিতার মনেস্ট্রি নামেই চিনি। মনেস্ট্রির একদিকে আলোকোজ্জ্বল আকাশ, অন্যদিকে মেঘে ঢাকা, আর তার মাঝে মনেস্ট্রির শান্ত পরিবেশ মন ভরিয়ে দেয়। এই মনাস্ট্রির ভেতরে আপাতত বোধহয় কোনো রিচুয়াল হচ্ছে, যে জন্য ভেতরে থেকে বাজনার আওয়াজ আসছে, মন্ত্রের আওয়াজ আসছে, কিন্তু এটার বাইরে তালা লাগানো, তাই এখন আমরা এটাতে ঢুকতে পারছি না। এখানে মনাস্ট্রির অফিস, এখানে দুটো চোরতেন আছে, এগুলো বোধহয় এখানে যেসব লামারা থাকেন তাদের থাকার জায়গা, হয়তো ওদিকটাও তাই। মোনাস্ট্রির পেছন দিকে এখানে একটা স্কুল আছে, এখানে মোনাস্টিক স্কুল রেনক গুম্পার লেখা আছে। মোনাস্ট্রি থেকে বেরিয়ে এগিয়ে চললাম আরিতার লেকের দিকে, যার পোশাকি নাম লামপোখরি লেক। আমরা এসে পৌঁছালাম
লামপোখরি লেক, যার কমন নাম আরিতার লেক। এই যে আরিতার লেক সম্পর্কে এখানে দেওয়া আছে যে এই জায়গাটা ইনোগ্রেশন হয়েছে 9 মে 2024। যদিও এই লেকটা বহুদিনের পুরনো। আমরা একটু আগে ওই জায়গাটা ছিলাম, মানকিন ভিউ পয়েন্ট, ওই জায়গাটায়, ওখান থেকে লেকটাকে দেখেছি। এখন আমরা লেকের সামনে। লেকটা অনেকটা বড়, এই মুহূর্তে প্রায় 2:30 বাজে, আমাদের পুরোটা ঘুরে দেখা সম্ভব নয়, তাই কিছুটা ঘুরবো, তারপরে আমরা আজকের মতো হোমস্টেতে উঠবো। আরিতার লেকের পাশেই প্রচুর রিসর্ট আছে, অনেকে সেখানেও নাইট স্টে করেন। আসলে লেকটা এতটা বড়, একবারে পুরোটা ঘুরে দেখা একটু চাপের, তাই অনেকেই এই শান্ত নিরিবিলি পরিবেশে একবেলা কাটিয়ে যেতে পছন্দ করেন। তাছাড়া লেকে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, বোটিং করতেও অনেকটা সময় চলে যায়। কাল আমরা সিকিম থেকে শিলিগুড়ির পথে রওনা দেব, তাই অফিসিয়ালি আজই আমাদের ট্যুরের শেষ দিন, তাই ভীষণভাবে এনজয় করে নিলাম আজকের দিনটা। পৃথিবীতে এরকম প্রাণী দেখিনি যে অমৃতেন্দু মল্লিকের কাছে এসে খুশি হয়নি। এই যে ইনিও তার ব্যতিক্রম নন, একটু আদর খাওয়ার জন্য চলে এসেছে। হ্যাঁ বাবা রে, পৌঁছে গেলাম আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানা আরিতারে হোটেল সিল্ক রুট স্টেশন। নামে হোটেল থাকলেও এটা কিন্তু একটা হোমস্টে। বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি এই হোমস্টেটাতে খুব সুন্দর একটা বাগান আছে। এই হোমস্টেটা একেবারে নতুন, নিচটায় এখনো কাজ চলছে। এই যে এইখানে এখনো কাজ চলছে। আমরা এখানে এন্ট্রিটা করছি, এখানে এন্ট্রির কাজ চলছে। আমাদের এই 1, 2, 3 এই 3টে রুম আছে। আমরা আছি এই রুমটায়। রুমটা ডবল বেডেড খাট যেরকম থাকে, ভালোই একটা বেড সাইড টেবিল আছে, দুদিকে দুটো, আর এখানে একটা ড্রেসিং টেবিল, এখানে বাথরুম, আর দুটো বড় বড় বেশ এয়ারি আছে, দুটো বড় বড় জানলা আছে। আর আমাদের এদিকটা থেকে, এই জানলার থেকে বাইরেটা দেখা যাচ্ছে। এই আর কি, ভালোই ছিমছাম সুন্দর একটা হোমস্টে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করে এখন মোটামুটি 5টা বাজে, আমরা একটু হাঁটতে বেরোলাম। আর তার জায়গাটা কীরকম, এই জায়গাটা বিশেষ করে কেমন সেটা হাঁটতে বেরোলাম। এখানে একটা না বিয়ে বাড়ি হচ্ছে, এখানে একটা এখানকার লোকাল মানুষের কারোর বিয়ে বাড়ি হচ্ছে। আমার ইচ্ছে ছিল এখানে ভেতরে একটু দেখার, কিন্তু যতই হোক আমরা তো বাইরের লোক, সেটা কেমন একটু লাগলো। যাই হোক, এখানটা দেখে এবার আমরা পায়ে পায়ে সামনের দিকে একটু এগোই। সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি, দেখি এটা কিসের মন্দির, তাহলে এগোনো যাক। বাড়িটা কি সুন্দর, দারুণ সাজানো গোছানো বাড়ি। আর তার সামনে দেখুন কত ফুল ফুটে আছে, কি দুর্দান্ত লাগছে। প্রচুর বড় বড় গ্ল্যাডিওলাস, আমি এখানে এসেই দেখলাম যে গ্ল্যাডিওলাস এত বড় হতে পারে। আর এগুলো হলুদ কি ফুল জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। যাই হোক, দেখি এখানে একটা স্কুল আছে, সরস্বতী বিদ্যায়তন স্কুল আছে এখানে, 1997 সালে বিদ্যা নিকেতন, হ্যাঁ সরস্বতী বিদ্যা নিকেতন একটা স্কুল আছে, 1997 সালের স্কুল। তারপরে এখানে তাই সেটা সামনে একটা মাঠ আছে, এটা বোধহয় স্কুলেরই ফুটবল গ্রাউন্ড একটা রয়েছে, বাচ্চারা সব খেলাধুলা করছে। বাচ্চারা না, এটা মনে একটু বড় ছেলে, তাই খেলাধুলা করছে। চলুন তাহলে মন্দিরটা থেকে ঘুরে আসা যাক। মন্দিরটায় এলাম, মন্দিরটা একটা দুর্গা মন্দির। আপাতত এটা পরিষ্কারের কাজ চলছে, এখানে স্থানীয়রা এটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে না। পরে স্কুল মেই পড়তে হো তুম? स्कूल में पढ़ते हैं, स्कूल में ऊपर वाला। आपका नाम क्या है?
अश्विक, कौन सी क्लास में पढ़ते हो अश्विक? हाँ 3 में। वाह, और तुम? 1। तुम्हारा नाम क्या? চম্পা। এই যে এখানে একটা স্কুল, এই স্কুলটার কথাই বলছিলাম। 1, 2, 3 নার্সারি, মানে এটা প্রাইমারি স্কুল যতদূর মনে হচ্ছে। এটা শুকনো হয়ে গেছে, স্কোয়াশের মাচা এটা। এখান থেকে আমাদের যেমন লাউ সেরকমই মাচা করে স্কোয়াশ ঝোলে, কিন্তু এটা মনে হচ্ছে টাইম নয় স্কোয়াশের, তাই পাতাগুলো সব শুকিয়ে গেছে। সবুজ ঘাসের লনে খালি পায়ে হাঁটতে কী যে ভালো লাগে তা ভাষায় প্রকাশ করা যায় না। সন্ধে হচ্ছিল, তাই হোমস্টেতে ফিরে গেলাম। এখানে হোমস্টেতে সামনে যে লনটা আছে, অনেক বসার জায়গা আছে। এখানে একটা বনফায়ার করারও ব্যবস্থা রয়েছে। এই যে দুটো শিক গাঁথা আছে, তার মধ্যে শিক কাবাব, মুরগিটাকে পোড়ানোর ব্যবস্থা আর কি, সেটা করানো হয়। আর এখানে দুটো দোলনা আছে, সব বাচ্চারা দোল খেতে বসে গেছে। এটা এই যে ছোট্ট ঘরটা, এটা মৌমাছি চাষের জন্য করা হয়। একে কি বলে? কুটকো, কুটকো বলে। যে পাশে মনস্টেরা গাছটা উঠেছে, এর পাশে এটা। সন্ধেবেলায় চা পকোড়া খেতে খেতেই খবর পেলাম NH10 অর্থাৎ গ্যাংটক থেকে সরাসরি যে রাস্তাটা শিলিগুড়িতে নেমেছে সেই রাস্তায় কাজ চলছে। তাই প্রতি 1.5 ঘন্টা অন্তর গাড়ি চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ থাকছে। এটা বেশ চিন্তার বিষয়, কারণ আড়িচার থেকে শিলিগুড়ি যেতে প্রায় ঘন্টা 4 সময় লাগবে। আর পরের দিন বিকেল 4:30টায় আমাদের বাস। আর পাহাড়ি রাস্তায় একবার যদি আমরা জ্যামে আটকে যাই তাহলে বাস মিস করাটা একেবারে অবধারিত। তাই কি করা যায় এই বিষয়েই সারা সন্ধেটা একটা চাপা টেনশন আর আলোচনা দিয়েই কাটলো। আর সেই করতে করতেই চলে এলো ডিনারের টাইম। পাহাড়ের ডিনার মানেই রুটির সাথে চিকেনটা কম্পালসারি, আর তার সাথে ছিল আলু ভাজা। শেষ পর্যন্ত ঠিক হয়েছিল আমরা NH10 হয়ে যাব না, আমরা লাভা হয়ে তারপর শিলিগুড়ি যাব। এই রাস্তাটা একটু বেশি, সময়ও হয়তো একটু বেশি লাগবে, তবে আর যাই হোক জ্যামে হয়তো পড়ব না। বাইরে যাতে আর খাওয়া দাওয়া করে সময় নষ্ট না হয়, তাই আমরা ব্রেকফাস্টেই আলু সেদ্ধ ডাল ভাত খেয়ে নিলাম। সময় যেহেতু একটু বেশি লাগবে এই রাস্তায়, তাই আমরা 8:30টার মধ্যে একেবারে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছিলাম। আমাদের যথাসময়ে গাড়িও চলে এসেছিল। এরপর আমরা রওনা দেব। এবারের মতো আমাদের এখানেই ট্যুর শেষ। আমাদের লাগেজ তোলা চলছে। আড়িতারের এই হোমস্টেটা থেকে আজকে আমরা বেরোবো। আজ আমাদের একটু সমস্যা আছে রাস্তাঘাটের, NH10 বন্ধ, সেই জন্য রাস্তায় হয়তো একটু ঘুরে যেতে হবে আমাদের। সেই জন্য অনেকটাই সকাল সকাল, প্রায় 9টা বাজে এখন, অনেকটাই সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম। আড়িতার থেকে লাভা হয়ে শিলিগুড়ির দূরত্ব 152 কিলোমিটার। নিয়ম মতো সময় লাগার কথা প্রায় 4.5 ঘন্টা, কিন্তু আজ সকাল থেকেই আকাশের মুখ ভার আর কুয়াশায় চারদিক ভরে গেছে। আর তাছাড়া পাহাড়ে 4 ঘন্টার দূরত্বটা সহজেই 6 ঘন্টার হয়ে যায়। সিকিম থেকে বেরিয়ে এই রাস্তা গেছে পশ্চিমবঙ্গের কালিম্পং জেলা হয়ে। কালিম্পংয়ের পেডং, আলাগাড়া, লাভা প্রভৃতি শহর পড়বে এই রাস্তায়। আর পাহাড়ি শহর মানে সেখানে ট্রাফিক জ্যাম হওয়াটা খুব স্বাভাবিক। পাহাড় জঙ্গলের ফাঁকা রাস্তা পেরিয়ে শহরে ঢুকতেই ট্রাফিক জ্যামে পড়লাম। আর তখনই বুঝলাম আমাদের সকাল সকাল বেরোনোর সিদ্ধান্তটা একেবারে সঠিক ছিল। দার্জিলিংয়ের পরে
পশ্চিমবঙ্গের আরেক প্রিয় শৈল শহর বাঙালিদের যদি জিজ্ঞেস করা হয় তাহলে এক কথায় লাভা। প্রায় 2.5 ঘন্টার পথ পেরিয়ে আমরা পৌঁছালাম লাভা। প্রায় ঘন্টা 2 টানা গাড়ি চললো, একটু ব্রেকের দরকার, রাস্তাটা অনেক বড়, অনেকটা যেতে হবে, তাই আমরা লাভাতে দাঁড়ালাম। লাভা মনেস্ট্রির সামনে এই হোটেলটাতে এখন একটু চাটা খাবো, তারপরে আবার যাত্রা শুরু হবে। তো দেখা যাক এখানে চা সঙ্গে কি পাওয়া যায়। লাভার সেই দোকানটা থেকে ঘুরে এলাম, তার দোকানে কোনো কর্মচারীর ঠিক নেই, কিছু না, সেই জন্য ওখানে আমরা চা খাইনি। এখানে পাপড় খেতির আগে একটা ছোট্ট দোকানে চা খেলাম এবং চাটা দুর্দান্ত ছিল। এই যে ওই দোকানে দিদি, আমরা সবাই চা খেলাম, খুব ভালো চাটা এখানে হয়েছিল। লাভা থেকে নামার পথেই পড়ে ফাগু নদী, আর ফাগু নদী পেরোলেই শুরু হয়ে যায় চা বাগান। যেমন আমরা এখন পেরোচ্ছি অ্যাম্বিয়ক টি এস্টেটের পাশ দিয়ে। ঠিক সেই অর্থে পর্যটন কেন্দ্র না হলেও এই জায়গাগুলোর সৌন্দর্যের কিন্তু কোনো তুলনা হয় না। এই রাস্তার একটা উল্লেখযোগ্য বসতি হলো গরুবাথান। স্থানীয় এবং শিলিগুড়ির মানুষের কাছে এটা একটা জনপ্রিয় পিকনিক স্পট। তারপর আর কি, লিস ঘিস নদী, আর শেষে সেবকে করোনেশন ব্রিজের ওপর দিয়ে তিস্তা। এই 3টে নদী পেরোলেই আপনি ঢুকে গেলেন শিলিগুড়ি। আমরা এখন পেরোলাম মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আন্ডারের বেঙ্গল সাফারি। আর এটুকু সবুজ পেরিয়ে গেলেই ব্যাস কংক্রিটের জঙ্গল, যা আপনাকে মনে করিয়ে দেবে এবারের মতো বেড়ানো শেষ। আমরা যখন শিলিগুড়ি জংশনে পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় দুপুর 2টো, মাঝে অনেকটা সময়, তাই এই সময়টায় আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিলাম শিলিগুড়ি স্টেশনের রেল কোচ রেস্টুরেন্টে। যথাসময়ে বাস ছেড়ে দিল আর চলে এলো শিলিগুড়িকে এবারের মতো বিদায় জানাবার সময়। এবারের সিল্ক রুট ভ্রমণের সমস্ত ভিডিও প্লেলিস্টে আছে, একবার দেখে নিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার কোনো নতুন জায়গার গল্প নিয়ে।